খবরের প্রথমে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। কেরলে বদলে গেল এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের দিনক্ষণ, ফর্ম জমা দেওয়ার মেয়াদও বাড়ালো নির্বাচন কমিশন। হুড়মুড়িয়ে কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম, কলকাতায় কতটা সস্তা জানলে চমকে যাবেন। বিরাট লক্ষ্যে বড় পদক্ষেপ অভিষেকের, বাংলার বুকে আজ থেকে শুরু মেগা হেলথ কর্মসূচি। বাংলাদেশ সেনার তরফে 16 বছর আগের হত্যাকাণ্ডে ভারত জড়িত দাবি, তদন্ত রিপোর্টে চাওয়া হতে পারে দিল্লির জবাব। ইডেনের পর রাঁচি, ভগবান বিরাটকে প্রমাণ করতে আবারও মাঠে অনুপ্রবেশ বাঙালি ভক্তের। গতিপথ বদলাচ্ছে দিতোয়া, বঙ্গে শীতের আমেজ মাটি করবে শ্রীলঙ্কা ঘূর্ণিঝড়। হোয়াটসঅ্যাপে এমন মেসেজ পেলে ধরে নিন আপনার ফোন হ্যাক হয়েছে, নতুন মালওয়্যার বাড়াচ্ছে বিপদ। আসছি বিস্তারিত খবরে। কেরলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া আরও 7 দিন বাড়িয়ে দিল নির্বাচন কমিশন। রবিবার কেরালার রাজনৈতিক দলগুলি নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তটিতে একমত হয়েছে। রিপোর্ট অনুসারে আবেদনপত্র এখন 11 ডিসেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে এবং 16 ডিসেম্বরের খসড়া তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা আসন্ন নতুন বছরের অর্থাৎ 2026-এর 14 ফেব্রুয়ারি তারিখে প্রকাশিত হবে। এই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া কেরালা সহ আরও 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে প্রযোজ্য। কেরলের মুখ্য নির্বাচনী কর্মকর্তা রথনিউ কেলকার গত শনিবার বলেছিলেন যে বিশেষ নিবিড় সংশোধনের সংশোধিত ভোটার তালিকাগুলি নিয়ম অনুসারে পরীক্ষা করা হবে এবং কোনো সমস্যা হলে সমাধানও করা হবে। দলীয় প্রতিনিধিদের সাথে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে কেলকার বলেন, এখনো পর্যন্ত 2.78 কোটি ভোটারের ফর্ম বিতরণ করা হয়েছে। যেসব ভোটাররা এই ফর্ম স্বাক্ষর করে জমা দেবেন তাদের নামই খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। যদি এরকম কোনো ব্যক্তি থাকেন যারা 2002 সালের ভোটার তালিকায় নেই অথচ ফর্ম স্বাক্ষর করে জমা দিয়েছেন, সেক্ষেত্রে উপলব্ধ রেকর্ডের ভিত্তিতে খসড়া ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হবে নাকি বাদ দেওয়া হবে সেই সিদ্ধান্ত নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা নেবেন। তিনি আরও বলেন, যদি কোনো যোগ্য ভোটারের নাম বাদ যায় সেক্ষেত্রে যদি উপযুক্ত বিবরণ জমা দেওয়া হয় তাহলে সমস্ত রকমের যাচাইয়ের পর সেই ভোটারের নাম ভোটার তালিকায় যুক্ত করা হবে। হুড়মুড়িয়ে কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম, কলকাতায় কতটা সস্তা জানলে চমকে যাবেন। টানা দ্বিতীয় মাসের জন্য কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। অপরিবর্তিত রইল গৃহস্থের রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারের দাম। প্রতি মাসের প্রথম দিনই গৃহস্থের রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারের দাম ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করে তেল বিপণন সংস্থাগুলি ডিসেম্বর মাসে টানা দ্বিতীয়বারের মতো 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমল। তবে গৃহস্থের রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। এলওসিএল এর তথ্য অনুযায়ী মাসের প্রথম দিন থেকে 4টি মহানগরে 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম 10 টাকা করে কমানো হয়েছে। ফলে নতুন দাম দাঁড়ালো 1580 টাকা 50 পয়সা দিল্লিতে, কলকাতায় 1684 টাকা, মুম্বাই 1531 টাকা 50 পয়সা, চেন্নাইয়ে 1739 টাকা 50 পয়সা। এই নিয়ে টানা দ্বিতীয় মাসের জন্য বাণিজ্যিক এলপিজি এর দাম হ্রাস পেল। গৃহস্থলীর রান্নার কাজে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। এক নজরে দেখে নিন বর্তমান দাম। দিল্লিতে 853 টাকা, কলকাতায় 879 টাকা, মুম্বাই 852 টাকা 50 পয়সা, চেন্নাই 864 টাকা 50 পয়সা। দেশ জুড়ে গার্হস্থ্য সিলিন্ডারের দাম এপ্রিলের পর একই রয়েছে। বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও গার্হস্থ্য এলপিজির দাম স্থির থাকায় সাধারণ গ্রাহকদের বিশেষ স্বস্তি মেলেনি। গত কয়েক মাস ধরে বাণিজ্যিক সিলিন্ডারের দামে ওঠানামা লক্ষ্য করা গেছে। নভেম্বরের 5 টাকা কমানো হয়, সেপ্টেম্বরে কমেছিল 51 টাকা, আবার অক্টোবরে 16 টাকা বাড়ানো হয়েছিল। আন্তর্জাতিক তেলের দাম ডলার টাকার বিনিময় হার এবং পরিবহন ব্যয়ের ওঠানামার কারণে এই পরিবর্তন ঘটে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমার ফলে হোটেল, রেস্তোরাঁ, ধাবা এবং ক্যাটারিং সংস্থাগুলির বড়সড় স্বস্তি মিলেছে।
বিরাট লক্ষ্যে বড় পদক্ষেপ অভিষেকের। বাংলার বুকে আজ থেকে শুরু মেগা হেলথ কর্মসূচি। দ্বিতীয় দফার উদ্যোগ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জনসংযোগ। আর সামনেই 2026 বিধানসভা নির্বাচন। ডায়মন্ড হাবড়া লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ফের শুরু হয়েছে সেবাশ্রম 2 উদ্যোগ। 1 ডিসেম্বর সোমবার থেকে শুরু হবে এই পরিষেবা। চলতি বছরের জানুয়ারিতে শুরু হওয়া প্রথম পর্যায়ের সাফল্যের পরেই দ্বিতীয় পর্বের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই কর্মসূচির উদ্যোক্তা ডায়মন্ড হাবড়ার সাংসদ ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হাবড়া লোকসভা কেন্দ্রের অধীন 7টি বিধানসভা ডায়মন্ড হাবড়ার বিষ্ণুপুর, সাতগাছিয়া, মেটিয়াবুরুজ, বজবজ, মহেশতলা এবং ফলতা প্রতিটি এলাকায় অনুষ্ঠিত হবে এই সেবাশ্রম শিবির। শিবিরে অংশ নিতে আগাম নাম নথিভুক্ত করতে হবে। এই স্বাস্থ্য পরিষেবার বিনামূল্যে ডাক্তারি পরামর্শ, ওষুধ বিতরণ করা হবে। এমনকি রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন পড়লে ব্যয়ভার বহন করা হবে। প্রথম দফার সেবাশ্রম শিবিরে 2 শিশুর বিনামূল্যে হৃদরোগের অস্ত্রোপচার করানো হয়েছিল। শিবিরগুলিকে বেসরকারি ও সরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত করা হয়েছে, যাতে বিশেষ চিকিৎসা সহজে মিলতে পারে। নিজের জন্মদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই স্বাস্থ্য পরিষেবার ঘোষণা করেছিলেন। পরে এলাকাবাসীর বিপুল সাড়া পাওয়া যায় শিবিরগুলিতে। ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে ছিলেন নার্স, স্বাস্থ্যকর্মী ও তৃণমূলের কর্মীরা রোগীদের সঠিক চিকিৎসকের কাছে পৌঁছে দিতে বিশেষ সাহায্য করেছেন। শিবিরের অন্যতম বৈশিষ্ট্য ছিল মানসম্মত ও সুসংগঠিত স্বাস্থ্য পরিষেবা। শিবিরে উপস্থিত চক্ষু বিশেষজ্ঞরা বিনামূল্যে চোখ পরীক্ষা করেন এবং প্রয়োজনে চশমা সরবরাহ করেন। কোনো রোগীর ছানি ধরা পড়লে তাদের বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়, যেখানে বিনামূল্যে অপারেশন করা হয়। ডিসেম্বরের 1 তারিখ থেকেই শুরু হয়ে 30শে জানুয়ারি পর্যন্ত চলবে সেবাশ্রমের দ্বিতীয় পর্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই এক্সে লিখেছিলেন, সেবাশ্রয় তৈরি হয়েছিল সকলের জন্য সুলভ মানসম্মত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে। মানবিকতার অনুভূতি ও সমাজসেবার দায়িত্ববোধ থেকেই গত বছর এই উদ্যোগ শুরু করি। শুধু ডায়মন্ড হাবড়ার নয়, গোটা বাংলা থেকেই বহু মানুষ এর সুফল পেয়েছেন। উল্লেখ্য, রাজ্যে একাধিক তৃণমূল সাংসদ থাকলেও একমাত্র ডায়মন্ড হাবড়ারেই এই সেবাশ্রয় কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ সেনার তরফে 16 বছর আগের হত্যাকাণ্ডে ভারত জড়িত দাবি তদন্ত রিপোর্টে চাওয়া হতে পারে দিল্লির জবাব। 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি পিলখানায় বাংলাদেশ সেনার সদর দপ্তরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। নিহত হয়েছিলেন 57 জন সেনা আধিকারিক সহ মোট 74 জন। নতুন তদন্ত কমিশন গত 11 মাস ধরে এই ঘটনার তদন্ত করছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বাংলাদেশ সেনার সদর দপ্তরে 16 বছর আগের হত্যাকাণ্ডে ভারতের যোগ রয়েছে বলে দাবি করল সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের তৈরি তদন্ত কমিশন। 11 মাস ধরে তদন্ত করে রবিবার তারা রিপোর্ট জমা দিয়েছে। 2009 সালে পিলখানায় বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়েছিল। সেনার 57 জন কর্তা নিহত হয়েছিলেন। ইউনূসের তদন্ত কমিশনের দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ সংকেতে এই ঘটনা ঘটানো হয়েছে, সঙ্গে যোগ রয়েছে ভারতেরও। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বর্তমান নাম বিজিবি। আগে তা বাংলাদেশ রাইফেলস বা বিডিআর হিসাবে পরিচিত ছিল। 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি পিলখানায় তাদের সদর দপ্তরে হামলার ঘটনায় নিহত হয়েছিলেন বিডিআর এবং তৎকালীন প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদ সহ মোট 57 জন সেনা আধিকারিক। তাদের পরিবারকেও ছাড়া হয়নি। ওই ঘটনায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়ায় 74 জন। ইউনূস ক্ষমতায় আসার পর জাতীয় স্বাধীন তদন্ত কমিশনকে এই ঘটনার তদন্তের নির্দেশ দেন। 11 মাস ধরে তাদের তদন্ত চলছে। রিপোর্টে দাবি, এই ঘটনায় নেপথ্যে ছিলেন বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। হাসিনার সবুজ সংকেত পেয়েই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন। রবিবার ইউনূসের কাছে গিয়ে তদন্ত কমিশনের সদস্যরা রিপোর্ট জমা দিয়েছেন। পরে সাংবাদিক বৈঠক করেও তদন্তের মূল বিষয়গুলি তাঁরা তুলে ধরেন। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে, এই কমিশনের নেতৃত্ব ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান।
তদন্ত কমিশনের দাবি, বাংলাদেশ সেনাকে দুর্বল করে দিতে চেয়েছিল ভারত, তাতে তারা লাভবান হয়েছে। ফজলুর বলেন, ওই ঘটনার সময় 921 জন ভারতীয় বাংলাদেশে এসেছিলেন, তার মধ্যে 67 জনের কোনো হিসাব নেই। তারা কোন দিক দিয়ে এসেছিলেন, কোথা থেকে বেরিয়ে গিয়েছেন জানা যাচ্ছে না। আমরা জানতে পেরেছি প্রতিবেশী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল ভারত, সেনাবাহিনী ও বিজেপিকে দুর্বল করতে চেয়েছিল। এ বিষয়ে ভারতের কাছে জবাব চাওয়া হতে পারে। তদন্ত কমিশন ইউনূসের অন্তর্বর্তী সরকারকে সেই সুপারিশ করেছে। ফজলুর এই কথায় ভারত থেকে আসা সেই 67 জন কোথায়, কেন তারা এলেন, কোথায় গেলেন তা খুঁজে বার করার জন্য সরকারকে আমরা সুপারিশ করেছি। বিষয়টি ভারতের কাছে জানতে চাওয়ার পরামর্শও দিয়েছে। তবে কমিশনের সুপারিশ অনুযায়ী 2009 সালের ঘটনা নিয়ে নয়াদিল্লিকে কোনো চিঠি ঢাকা থেকে কি না তা এখনো স্পষ্ট নেই। বিডিআর হত্যাকাণ্ডে হাসিনা সরকারের রাজনৈতিক ব্যর্থতাকে দায়ী করেছে কমিশন। পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলির ব্যর্থতাও ছিল বলে দাবি। এছাড়া কিছু সংবাদ মাধ্যমের বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ তোলা হয়েছে। তদন্ত কমিশনের রিপোর্টে বলা হয়েছে, সেনা সদর দপ্তরের হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত। তার প্রধান সমন্বয়ক ছিলেন তাপস। আওয়ামী লীগের একাধিক নেতার নামও উঠে এসেছে তদন্তে। ইডেনের পর রাঁচি, ভগবান বিরাটকে প্রমাণ করতে আবারও মাঠে অনুপ্রবেশ বাঙালি ভক্তের। ইডেনের পর রাঁচি, ভগবান বিরাট কোহলিকে ছুঁয়ে দেখতে নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে আবারও মাঠের মধ্যে ঢুকে পড়ল আরও এক বাঙালি। রবিবার রাঁচিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করেন বিরাট। তারপরই দৌড়ে মাঠে ঢুকে পড়ে তার পায়ে লুটিয়ে পড়েন এক ভক্ত। জানা গেছে সেই ভক্ত আসলে আরামবাগের পুরসুরার বাসিন্দা, নাম সৌভিক মুর্মু। আপাতত রাঁচি পুলিশ তাকে আটক করে রেখেছে। জানা গেছে, সৌভিক মুর্মু বিরাটের খুবই বড় ভক্ত। প্রিয় ক্রিকেটারকে একটি বার ছুঁয়ে দেখার জন্য বারবার চেষ্টা করেছেন পুরসুরার এই যুবক। তার বাড়ি কাবুলের মধুপুর আদিবাসী পাড়ায়। গত আইপিএল চলাকালীন সেই কাবুলে থেকে সাইকেলে চেপে বেঙ্গালুরুতে পাড়ি দিয়েছিলেন সৌভিক, কিন্তু বিরাটের সঙ্গে সাক্ষাৎ হয়নি। তাই রবিবার ফের চেষ্টা করেন। একবারটি বিরাটের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, তাই সোজা পৌঁছে যান রাঁচিতে। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একেবারে রাজকীয় মেজাজে ব্যাটিং করেন কিং কোহলি। মার্কো জানসেনের বলে 4 মেরে 102 বলে সেঞ্চুরি পূরণ করেন। সেঞ্চুরির পর চেনা ভঙ্গিতে সেলিব্রেশনে মেতে ওঠেন। সেই সময় বেষ্টনীকে বুড়ো আঙুল দেখিয়ে মাঠে ঢুকে কোহলির পায়ে পড়েন সৌভিক। হতভম্ব হয়ে পড়েন সকলে। তবে সঙ্গে সঙ্গে সৌভিককে সরিয়ে নিয়ে যান নিরাপত্তা কর্মীরা। পরে তাকে আটক করে রাঁচির পুলিশ। ম্যাচ শেষ হয়ে গেলেও পুলিশ হেফাজতে রয়েছেন সৌভিক। প্রিয় ক্রিকেটারের সাক্ষাৎ পেলেও এখনো তার বাড়ি ফেরা অনিশ্চিত। ইতিমধ্যেই পরিবারের তরফ থেকে পরশুরার বিধায়ক বিমান ঘোষকে বিষয়টি জানানো হয়েছে। কিভাবে ছেলেকে রাঁচি থেকে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা করছে সৌভিকের পরিবার। সোমবার সম্ভবত বোঝা যাবে আইনি জটিলতা সামলে কিভাবে মুক্তি পেতে পারেন সৌভিক। উল্লেখ্য, গত আইপিএল চলাকালীন ইডেনে ঢুকে পড়েছিলেন বিরাটের আরেক ভক্ত ঋতুপর্ণ ফকিরা। তাঁকেও থাকতে হয়েছিল পুলিশ লকআপে। পরে অবশ্য ছাড়া পান তিনি। শুভেন্দুর বিস্ফোরক সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে কেন গেলেন না বিরোধী দলনেতা? মানবাধিকার কমিশন ও লোকায়ুক্ত নির্বাচন কমিটির বৈঠকে যোগ দিতে সাফ অস্বীকার করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিক প্রক্রিয়াকে অবৈধতা দেওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে আয়োজিত এই দুই বৈঠক তিনি বয়কট করেন। শুভেন্দুর চিঠি নবান্নে পৌঁছাতেই রাজনৈতিক মহলে তুমুল জল্পনা শুরু হয়েছে। শাসক দলের বিরুদ্ধে সাংবিধানিক শিষ্টাচার লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। গতিপথ বদলাচ্ছে দিতোয়া, বঙ্গে শীতের আমেজ মাটি করবে শ্রীলঙ্কার ঘূর্ণিঝড়। শ্রীলঙ্কা তছনছ করে দক্ষিণ ভারতের উপকূল অংশে দাপট দেখিয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় দিতোয়া। রবিবার সন্ধ্যায় তামিলনাড়ু অঞ্চলে তার বলি হয়েছে বেশ কয়েকজন। এবার গতিপথ বদলে বঙ্গের উপকূলের দিকে ধেয়ে আসে ঘূর্ণিঝড়টি। শীতের শুরুতে এমন কাটায় কিছুটা হতাশ আমজনতা, তবে হাওয়া অফিস আশ্বস্ত করেছে ঘূর্ণিঝড়টি উপকূলেই শক্তি হারাবে, ফলে স্থলভাগে আছড়ে পড়ে শীতল আমেজ মাটি করার আশঙ্কা তেমন নেই। সরাসরি রাজ্যের আবহাওয়ার কোনো প্রভাব
প্রভাব ফেলতে পারবে না ঘূর্ণিঝড় দিতোয়া। এদিকে ডিসেম্বরের প্রথম দিন থেকেই তাপমাত্রার পারদ নিম্নমুখী, আগামী কয়েকদিনে অন্তত 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় দিতোয়া এই মুহূর্তে উপকূলের খুব কাছাকাছি। তবে সমুদ্র উপকূলে শক্তি হারাবে ঘূর্ণিঝড়টি, স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস বিজ্ঞানীদের। এটি উত্তর থেকে এগিয়ে তামিলনাড়ু, পন্ডিচেরি উপকূলের খুব কাছাকাছি রয়েছে। 20 থেকে 40 কিলোমিটার দূরত্বে স্থলভাগের পাশাপাশি সমুদ্র অবস্থান করবে। পশ্চিমী ঝঞ্ঝা এবং সঙ্গে ঘূর্ণাবর্ত হরিয়ানার উপর অবস্থান করছে। পরপর আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের সম্ভাবনা। তবে এসবের কোনো প্রত্যক্ষ প্রভাব নেই বঙ্গের আবহাওয়ায়। দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা, দু এক জায়গায় দৃশ্যমানতা 200 মিটারের কাছাকাছি নামতে পারে। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ 14 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি, অর্থাৎ ডিসেম্বরের 1 থেকে এই জেলাগুলিতে জাঁকিয়ে শীতের আমেজ। আগামী 2-3 দিনের মধ্যে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। শীতের আমেজ জারি থাকবে। সকালে ও রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় তেমন ঠান্ডা অনুভূত হবে না। দার্জিলিংয়ের তাপমাত্রা 7 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। সকালে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় কুয়াশার সম্ভাবনা। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। পার্বত্য এলাকাতেও বাড়বে কুয়াশার দাপট। কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও শীতের আমেজ রয়েছে সকাল থেকে। হালকা কুয়াশার মাঝে সকাল সন্ধ্যায় শীতের আমেজ কিছুটা কমবে। মূলত পরিষ্কার আকাশ, তবে কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে। সোমবার 18 ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে কলকাতার পারদ। মঙ্গলবার থেকে তাপমাত্রা কমবে। সপ্তাহান্তে 15 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে যেতে পারে কলকাতার পারদ। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। কলকাতায় 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। পশ্চিমের জেলায় 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। মঙ্গলবার এরপর ধীরে ধীরে নামবে পারদ। শুক্র শনিবার অর্থাৎ উইকেন্ডের দিকে কলকাতা তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় 11 ডিগ্রি সেলসিয়াস হয়ে নেমে যেতে পারে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেন্টিগ্রেড। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা 48 থেকে 94%।